এক ভয়ঙ্কর রাত কাটিয়েছে ঈশা। নির্বাক বসে আছে সে। কেউ তাকে ডাকলে বিড়বিড় করে বলছে, আমি দিব্যের অপেক্ষায় ছিলাম। দিব্য আমায় বলেছে আসবে। ও আমার বাবুকে এখনো কোলে নিয়ে দেখেনি। দিয়া ঈশার এই অবস্থা দেখে বলল, ভাবি এমন করো না প্লিজ, ভাইয়ার আত্মা শান্তিতে থাকবে না। ঈশা বলল, আমাদের দুজনকে ফেলে কে যেতে বলেছিল তোমার ভাইয়াকে? আমি কতবার বলেছি আমাকে ফেলে যাবে না, আমাকে নিয়ে যায়নি কেন? আমাকে নিয়ে গেলে আজকে আমরা একসাথে থাকতাম। দিয়া জানো, দিব্য আমাকে ছাড়া থাকতে পারে না। ও এখন কিভাবে থাকবে? আমি পারবো না, আমি বাঁচতে পারবো না। আমার নিঃশ্বাস আটকে আসছে, আমার দিব্যকে ছাড়া হবে না। ঈশার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। রাজিয়া রহমান নিজেকে শক্ত করে ঈশার কাছে এসে বসলেন আর বললেন, দিব্যের ছেলেকে ফেলে চলে যাবে তুমি? আমি দিব্যকে ছাড়া বাঁচতে পারবো না মা, ওকে ছাড়া কিচ্ছু ভাবতে পারবো না। আমি দিব্যের সাথে থাকবো। এই বাচ্চাটাই তো আমার দিব্যের অস্তিত্ব, আমাদের ছোট্ট দিব্য। ঈশা মা, ছেলেটা বাবাকে হারিয়েছে, মা ছাড়া থাকতে পারবে না। তোমাকে বাঁচতে হবে, এই ছোট দিব্যের জন্য তোমাকে বাঁচতে হবে। দিব্য তোমাকে এই সন্তানের দায়িত্ব দিয়ে গেছে। এভাবে ভেঙে পড়লে আমার ছেলেটা ভালো থাকবে না। আল্লাহ আমার ছেলেকে ভালো রাখুক, এটাই আমাদের একমাত্র চাওয়া। এছাড়া আমাদের হাতে কিছুই নেই মা, আমরা কিচ্ছু করতে পারবো না। ঈশা কিভাবে পারবে দিব্যকে কষ্ট দিতে? না, সে কাঁদবে না, কিন্তু চোখের পানি যে বাধা মানছে না। দেখতে দেখতে দিব্যের বিদায়ের সময় হয়ে গেল। যার আত্মা এতক্ষণে হয়তো অনেক দূরে চলে গেছে, আর এখন এই নিথর দেহের বিদায় বেলা। দিব্যকে সকাল 10টায় দাফন করা হলো। জানাজার শেষে যে যার বাসায় চলে গেল। সময় একদিন হয়তো পার হয়ে যাবে, সবার জীবন থেকে একদিন মুছে যাবে দিব্য নামের ছেলেটির স্মৃতি। এত কিছুর পরও কেউ চকলেটের বক্স হাতে তুলে দিলে দিয়ার মনে পড়বে, দিব্য ভাইয়ার সাথে রাগ করে থাকলে সেও বোনের রাগ ভাঙানোর জন্য চকলেট নিয়ে আসতো। যখন ঘুম দেরিতে ভাঙবে আর রাজিয়া রহমান শাড়ি ঠিক করতে করতে তাড়াতাড়ি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য আসবেন আর দেখবেন রান্নাঘর ফাঁকা, তখন তার চোখের কোণে পানি জমবে। কারণ দেরি হয়ে গেলে তার দিব্য তার জন্য নাস্তা বানিয়ে রাখতো আর বলতো, আজ না হয় তোমার ছেলেকে সেবা করার সুযোগ দিলে, প্রতিদিন তো তুমিই করো। আর রাজিয়া মুচকি হেসে ছেলের হাতে বানানো রুটি খেতে খেতে বলতেন, দেখতে হবে না কার ছেলে। আজ বুক ভরা কষ্টে সেই মাও মেনে নিয়েছে তার ছেলে আর কখনো ফিরে আসবে না। কখনো হয়তো শূন্য লাইব্রেরিতে এসে দিব্যকে খুঁজবে অনেক। ছেলেটির ভ্রমণ কাহিনী পড়ার খুব নেশা ছিল। এক কোণে বসে বই পড়তো, পড়া শেষ হলে অনেককে শোনাতো। আর আজ কোথাও দিব্য নেই। দিব্যের প্রিয় বইগুলোতে ধুলো জমবে হয়তো আর কিছু মাস পর। মন খারাপ করে বসে থাকলে এখন হয়তো রোহানের কাঁধে হাত রেখে কেউ বলবে না, কি হয়েছে বল, আমি আছি না, সলিউশন বের হয়ে যাবে। রাত জেগে বসে গল্প করার কেউ নেই, খেলা দেখার সঙ্গী নেই। রোহান হয়তো আবার একা হয়ে গেছে। দিব্যের পুরনো ক্যামেরাটা ঈশাকে দিয়ে গিয়েছিল। নতুন ক্যামেরা নিয়ে জাপান পাড়ি জমিয়েছিল। ক্যামেরাটায় দিব্যের হাতের স্পর্শ লেগে আছে। খুব যত্নের সাথে ঈশা সেটা আলমারিতে তুলে রেখেছে। দিব্যের ছবিগুলো দেখে কেটে যাচ্ছে মেয়েটির দিন। কিছু ভিডিওতে জীবন্ত দিব্যকে দেখে শুকনো হাসির রেখা টেনে আবার বিলীন করে দেয় ঈশার মলিন ঠোঁট। দেরিতে ঘুম ভাঙলে, অবসরে অফিসে চলে যাব নাকি? এই কথা বললেই ঈশা তাড়াতাড়ি উঠে পড়তো, কারণ অপসরী তার কাব্যকে কিভাবে না খেয়ে যেতে দেবে। কাব্যহীন জীবন এখন আর অপসরীর ভালো লাগে না। এখন রোজ রাতে কাব্যের অস্তিত্ব ঈশাকে ঘুমোতে দেয় না। ঈশার চোখেও ঘুম আসে না, কারণ পাশে যে তার কাব্য নেই। ঈশার কবিতা শোনার কেউ নেই। ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে অনেক দিন, নিজের খেয়াল রাখে না সে। দিব্য দেখলে হয়তো বলতো, এই পাগলে আসো আমি চুল বেঁধে দিই। ভাত রাখতে গিয়ে দুবার হাত পুড়ে ফেলেছে ঈশা। শুধু সেই পোড়া হাত ধরে বরফ লাগানোর জন্য কেউ এলো না। মাঝে মাঝে ঈশা কাব্যের কাঁধে মাথা রেখে ভোরের আকাশটা দেখত। এখন জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে বসে থাকে। নিজের হাতে জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে ঈশা। ঈশা হাতে চুড়ি পরলে দিব্যের খুব ভালো লাগতো। ঈশার চুড়িগুলো নেড়ে চেড়ে দেখত।
তাই দিব্য মাঝে মাঝে বিভিন্ন রঙের চুড়ি কিনে আনতো। এখন কে ঈশাকে চুড়ি কিনে দেবে? এখন কে তার হাতে চুড়ি পুড়িয়ে দেবে আর হাত দুটি নাড়িয়ে দেখবে আর বলবে আমার অপসরের হাতে মানিয়েছে? কিন্তু ঈশার জীবন আজ একদম শূন্য। আজ সামিরা আর রোহানের বিয়ে হওয়ার কথা ছিল, কার্ড ছাপানো হয়েছে কিন্তু কাউকে দেওয়া হলো না। সামিরার বাবা মার সাথে কথা বলে বিয়ের তারিখ আরও 2 মাস পেছাতে চান ফয়সাল আহমেদ। শোকের ঘরে বিয়ে কিসের? তারা ছেলে হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি এখনো। তবে তার পরিবর্তে অনাড়ম্বরভাবে বাবুর আকিকা হয়েছে। বাবুর নাম দেওয়া হয় মোহাম্মদ দিহান আহমেদ। নামটি রোহানের পছন্দে রাখা হয়েছে। জন্মের পর দিব্যের নাম দিব্য আহমেদ ছিল, কিন্তু রাজিয়া রহমান সেই নাম পরিবর্তন করে দিব্য রহমান দিয়েছিলেন। কিন্তু দিব্যের আসল নাম যেহেতু দিব্য আহমেদ ছিল, তাই বাবার নামের সাথে মিল রেখে নামটি দেওয়া হলো। রাত 2টা, পুরো বাড়ি নীরবতায় আচ্ছন্ন। সবাই ঘুমিয়ে গেছে, শুধু দুজনে এখনো জেগে আছে। একজন স্বামীর পুরনো স্মৃতি আঁকড়ে ধরে চোখের জল ফেলছে, অন্যজন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। রোহান ছাদ থেকে নেমে দিহানের কান্নার আওয়াজ পেল। সে দিব্যের রুমের সামনে এসে দেখল দরজা খোলা। হয়তো ঈশা রুম থেকে বেরিয়েছে। তবুও কয়েকবার দরজায় টোকা দিল রোহান। সাড়া না পেয়ে ভেতরে ঢুকলো। দিহান হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে, খিদে পেয়েছে হয়তো খুব। কিন্তু ঈশা তো আশেপাশে নেই, তাই দিহানকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে রোহান। ঈশা রান্নাঘরে গিয়েছিল গরম পানি আনার জন্য। যখন হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছিল তখন পানি ঠান্ডা ছিল। এখন এত ভারী আর গরম হাঁড়ি নিয়ে আসা ঈশার জন্য খুব কষ্টকর। রোহান ঈশাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গেল। ঈশাকে এই অবস্থায় দেখে ব্যস্ত কণ্ঠে বলল, ঈশা কি করছো? তোমাকে ডাক্তার মানা করেছিল ভারী কাজ না করার জন্য, আর তুমি? ঈশা মলিন মুখে বলল, আমার কাছে তো আমাকে করতেই হবে, আমার বর তো নেই আর। তুমি দিহানকে রাখো, আমি পানি দিয়ে আসছি। না, আপনি কেন করবেন? প্লিজ এসব করবেন না। সমস্যা কোথায়? ভালো দেখায় না এসব। চুপ করো ঈশা, ভালো দেখায় কি দেখায় না এসবে মাথা ঘামাতে হবে না তোমার। দিহানকে নিয়ে চুপচাপ চলে এসো। ঈশা রোহানকে খুব ভয় পায়, আর রোহানের রাগ সম্পর্কে তার ধারণা আছে, তাই আর কিছু বলল না সে। ঈশার চলাফেরা করতে খুব কষ্ট হয়, অপারেশন হয়েছে যেহেতু ক্ষত শুকাতেও সময় লাগবে। কিন্তু মেয়েটা সবকিছু কাউকে না জানিয়ে একা একা করে যায়। ঈশা ফ্রেশ হয়ে খুব মনোযোগ দিয়ে দিহানের কাপড় পাল্টে দিচ্ছিল। রোহান ঈশার পাশে এসে বসলো। এই কয়েকদিন ঈশার দিকে ফিরেও তাকায়নি রোহান। সারাদিন নিজের মাঝেই থাকতো, আর একা একা ঘরবন্দি হয়ে থাকতো ঈশা। রোহান অফিস থেকে আসলে তার রুম থেকে বের হতো না সে। কিন্তু আগে তো এমন করতো না। রোহান ভাবছে, ঈশা কি আমাকে ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে? আমাকে কেউ বিশ্বাস করতে পারছে না। রোহান ঈশাকে আজ অনেক মাস পর ভালোভাবে দেখছে। ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও মেয়েটাকে এত মায়াবী লাগছে দেখতে। রোহান অনেকবার লক্ষ্য করেছিল দিব্যকে ঈশার চুল বেঁধে দিতে। তাহলে কি ঈশা নিজের চুল বাঁধতে জানে না, নাকি ইচ্ছে করে বাঁধছে না? মেয়েটার কি কাউকে কাছে পাওয়ার খুব দরকার? ঈশা পারবে তো একা থাকতে? কিভাবে সম্ভব সারা জীবন নিঃসঙ্গ পাড়ি দেওয়া? রোহান ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশার দিকে তাকিয়ে কোনো আকাঙ্ক্ষা ছাড়া সে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে। ঈশা দিহানের কাপড় পাল্টে রোহানের দিকে ফিরে দেখলো রোহান অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। ঈশা একটু শক্ত কণ্ঠে বলল, আপনি এখানে বসে আছেন? আপনার কি উচিত এত রাতে আমার রুমে এসে বসে থাকা? রোহান ঈশার কথা শুনে খুব অপমান বোধ করলো। ঠিকই তো বলছে ঈশা, এভাবে মধ্যরাতে রোহানের এখানে বসে থাকাটা শোভা পায় না। কিন্তু ঈশার পাশে থাকতে ভালো লাগছিল তার। মায়ায় পড়ে গিয়েছিল, আবার ভুলেই গিয়েছে ঈশা এখন তার ভাইয়ের বিধবা। এখন তো রোহান আর ঈশার একসাথে একাকী বসে থাকা আরও বেশি দৃষ্টিকটু। রোহান আর কিছু না বলে উঠে দাঁড়ালো, কিন্তু দরজার কাছে আসার পর আবার দাঁড়িয়ে গেল। ঈশার দিকে তাকিয়ে বলল, প্রয়োজন হলে আমাকে ডেকো। এসব সৌভা পাওয়া না পাওয়ার ব্যাপার নিয়ে বসে থাকলে জীবন চলবে না। তোমাদের দায়িত্ব এখন আমার উপর। আপনাকে কে বলেছে দায়িত্ব নিতে? আপনি কি ভেবেছেন আমরা মা ছেলে অসহায়? দেখো ঈশা, আমার তর্ক পছন্দ না। কিছু লাগলে আমাকে জানাবে। জানাতে বলছি তাই জানাবে। আর আমি দিহানের কথা ভেবে বলছি, তোমার কিছু হলে ছেলেটার কি হবে? দিহানের এখন মা প্রয়োজন, আর দিহানের যা যা প্রয়োজন সব কিছু এখন আমার দায়িত্বের মধ্যে আসে।
ঈশা আর কিছু বলতে পারলো না, কারণ ঈশা জানে রোহান দিহানকে খুব ভালোবাসে, একদম বাবার মতো। আর রোহানের ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, যা রোহানের চোখ মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু রোহানের তো একটা জীবন আছে, সামিরার সাথে বিয়ে হবে তার, একটা সময় তাদের সন্তান হবে, তখন কি দিহানকে ভালোবাসতে পারবে? ঈশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দিহানকে কোলে নিয়ে বলল, তুই বড়ই অভাগা রে, যেদিন হয়েছিস সেদিনই বাবাকে হারিয়েছিস, আমাদের কেউ নেই আর, তুই আর আমি একা হয়ে গেলাম। তোর বাবা আমাদের ফেলে চলে গেল, আর সাথে বিশাল আঘাত দিয়ে গেল। তোর কপালে বাবা ছিল না, আর আমার কপালে ছিল না আমার স্বামী। তোর বাবা আমাকে অপেক্ষায় রেখে চলে গেল, এই অপেক্ষা শেষ কখনো হবে না, কখনো না।